দিন আশা করি ভালোই যাবে, কিন্তু বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো না। বাইরের মেঘলা মেঘলা, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। আমাদের দেশে তো সব সেম ভিউটাকে মোনালিসা পেইন্টিং এর মেশিন কিন্তু সম্ভবত কম ভাঙানো হতো। আমার প্রপার এই মেশিনগুলো কত সনে অ্যাকচুয়ালি, যদি আমি ইনফরমেশন পাই অবশ্যই নিউজের জন্য আর পপুলারিটি বা নিউজ করতে গেলে যে এতটা আমাদের 50% কয়েন লাগে। এই 5টা ধাপ আছে, চাইলে 4টাও করা যায়। এটা আসলে ডিপেন্ড করে বস কিরকম থাকে, লাগানোর জন্য চলে। আর নিজের ঘরটিদের আলোয় আলোকিত এই হচ্ছে লাইট, আলোকিত চাঁদ রাত আর কি। আসসালামু সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে শনিবার, আমাদের এখানে এখন বাজতেছে 10টা। তো আজকের দিন আশা করি ভালোই যাবে, কিন্তু বাইরের ওয়েদারটা তেমন একটা ভালো না। বাইরের মেঘলা মেঘলাই ওয়েদার। এবছরটা ইতালিতে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে মানে বৃষ্টি থামার কোনো নামই নাই। এই যে দেখেন বাইরে কিরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে। দেখেন এই হচ্ছে বাইরের ওয়েদার, এই হচ্ছে হলিডের দিনের ওয়েদার। প্রত্যেক হলিডে শনিবার আর রবিবার আমাদের এখানে এইরকম মেঘলা ওয়েদার থাকে। কেন যে থাকে এটা উপরওয়ালাই ভালো বলতে পারবে। মানে কাজের দিন কোনো বৃষ্টি আর মেঘ বাদল থাকে না, ছুটির দিন আসলে মেঘ বাদল জারি কই থেকে আইসা পড়ে। ব্যাপারটা বড়ই অদ্ভুত লাগে। এক শনিবার 2 শনিবার হলে একটা কথা, প্রত্যেক হলিডের সময় এরকম অবস্থা। গাছের ফুলগুলি যথেষ্ট সুন্দর বড় হয়েছে। এই ফুলগুলি যখন প্রপারলি ফুটে যায় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আজকে আর মনে পানি দেওয়া লাগবে না, কারণ অলরেডি বৃষ্টিতে পানি ভালোই নিয়ে নিছে। হ্যাঁ, আজকে আমার দুটো ইম্পর্টেন্ট কাজ আছে। দুইটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে প্রথমটা হচ্ছে আমার গাড়িটা ওয়াশ করতে হবে। আমার গাড়ির অবস্থা খুবই খারাপ। এই গুড়ি গুড়ি বৃষ্টি আর এই সব ছোট ছোট বৃষ্টিগুলির কারণে, অল্প অল্প বৃষ্টির কারণে আপনার গাড়িটা পুরোই কাদা। গাড়িটা ওয়াশ করার জন্য প্রথমে আমাদের একটা কার ওয়াশ শ্যাম্পু আছে, সে কার ওয়াশ শ্যাম্পুটা নেই। কার ওয়াশ শ্যাম্পুটা দিয়ে তারপর গাড়িটা ওয়াশ করতে হবে। এটার জন্য আমার কার ওয়াশ শ্যাম্পুটা নিয়ে নিই। গাড়িরও শ্যাম্পু লাগে এটার ভিতরে ভরবো আর এই পর্যন্ত পানি দিয়ে এটাকে ফিল আপ করবো। এই তো গাড়ি ওয়াশেরই রেডি হয়ে গেছে, লিকুইডটা রেডি হয়ে গেছে। এখন রেডি হবো, যাব গিয়ে দেখাবো কিভাবে গাড়ি ওয়াশ করি। আর এখানে এগুলো ম্যাক্সিমাম নিজেরই করতে হয়। আর আছে কিছু কিছু জায়গায় গ্যারেজ আছে, সেখানে করা যায়, কিন্তু ওইখানে অনেক টাকাই নেয়। তো যেখানে নিজেই করা যায় অল্প টাকাতে, সেখানে শুধু শুধু এত বেশি টাকা দিয়ে কোনো প্রয়োজন পড়ে না যে গাড়ি কার ওয়াশ সেন্টারগুলিতে দেয়, অনেকে দেয়।
আমি মজা লাগে, আমার কাছে ভালো লাগে নিজেরটা নিজে ওয়াশ করার। আর এখানে ম্যাক্সিমাম কাজ আমরা নিজেরটা করি, এটা আমাদের অভ্যাস হয়ে যায়। যার কারণে যেমন আমাদের নিজেরটা নিজে ড্রাইভিং করতে হয় এখানে, এটা একটা কালচারই বলা চলে। এখানে কেউ ড্রাইভার রাখে না, এখানে যার গাড়ি সেই ড্রাইভ করবে, যখন যেখানে মন যাবে সেখানে ড্রাইভ করবে। কোনো ড্রাইভার রাখা, তারপর এবং পার্সোনাল কাউকে রাখা যে গাড়ি চালিয়ে নিয়ে যাবে না, নিজের গাড়ি নিজে চালাও। আর এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। আমাদের দেশে তো সবাই কেন জানি গাড়ির জন্য ড্রাইভার আলাদা রাখে। তো যাক, এটা যার যার ব্যক্তিগত। তো চলুন যাই, তারপর আবার ড্যাশ ক্যামটাও লাগাইতে হবে। ড্যাশ ক্যামটাও লাগাবো, দেখি কীভাবে লাগানো যায়। এটা সিস্টেমটা দেখতে হবে, ক্যাটালগ থেকে দেখতে হবে। আর একটু মেকানিজম আছে, একটু ঝামেলাই এগুলো লাগানো। ট্রাই করি, যদি নিজে পেরে গেলাম তো পারলাম, না হলে আর কি করার, তখন মেকানিকের কাছে নিতে হবে। মেকানিক ওরা লাগায় দেয়। ওকে, এই তো সব কিছু রেডি করে কার বাসার জন্য যাব। আর একটা সুন্দর জায়গা আছে, হঠাৎ করে মাথায় আসলো। আমরা সবাই মোটামুটি মোনালিসার যে ফেমাস পেইন্টিংটা, সেটা সম্বন্ধে কম বেশি সবাই শুনছি। তো সেই পেইন্টার যিনি লিওনার্দো দা ভিঞ্চি, তিনি একটা সময় তিনি আমাদের এই আরেস্তো শহরে ছিলেন। প্লাস সেই যে মোনালিসার যে পিকটা, সেই যে পেইন্টিংটা, সেই পেইন্টিংয়ে যে মোনালিসার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা আমাদের শহরে আছে। যেটা উনি দেখার পরে উনি ওই সেম ভিউটাকে মোনালিসা পেইন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডে ইউজ করছে। জায়গাটা এখনও ওরকমই আছে, আর খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। সো চলুন এই জায়গাটা আপনাদের দেখাবো, যে যেভাবে পেইন্টিংয়ের ভিতরে দেওয়া এখনও স্টিল সেই রকমই সুন্দর, আর সেই রকম ওই ব্রিজটা আর ওই ব্যাকগ্রাউন্ডটা সেভাবেই রাখা হয়েছে। তো এরা এই দেশে যে ঐতিহাসিক জায়গাগুলি তারা খুব সুন্দর করে সংরক্ষণ করে। আপনি চিন্তা করতে পারেন যে কত শত বছর হয়ে গেছে এই পেইন্টিংয়ের, আর সেই পেইন্টার যে লিওনার্দো দা ভিঞ্চি, সেই মোনালিসা পেইন্টিংয়ের কিন্তু এখনও সেই জায়গাগুলি যেরকমটা সেরকমই আছে। তো চলুন কার ওয়াশ করি, তারপর যে আমার ড্যাশ ক্যামটা লাগানো আছে সেটাও সারবো, সাথে মোনালিসার যে জায়গাটা, যে পেইন্টিংয়ের যে ব্যাকগ্রাউন্ডে যে সুন্দর জায়গাটা, সেটাও ঘুরে আসি। তাহলে আজকের এই হলিডেটা একটু ওইখানে ঘোরাঘুরি করবো আর কি। তো আমরা এসে পড়েছি, এখন গাড়িটা একটু পার্ক করি, তারপর হেঁটে আপনাদেরকে নিয়ে যাব দেখাতে কোন জায়গাটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে সে মোনালিসার ছবিটা ফেমাস আর্ট করা হয়েছিল। এই জায়গাটা অনেক পুরনো একটা জায়গা, এখানে কিছু ফ্যাক্টরি কারখানা আছে, যেটা আজ থেকে অনেক অনেক বছর আগে, শত বছর আগে এগুলি অ্যাক্টিভ ছিল, কিন্তু এখন আর সেগুলি কাজ করে না, এগুলি এখন সব বন্ধ। এই তো চলে আসলাম সেই সুন্দর জায়গায়। জায়গাটা একদমই বন জঙ্গলে ভরা, কিন্তু এই জায়গাগুলির ভিতরে একটা শান্তি আছে। এই হইতেছে সে কি বলে সেই ফ্যাক্টরিগুলি,
যেখানে সব শত শত বছর পুরনো যন্ত্রপাতি, যেগুলি এখন সব অবশ্য বন্ধ করে দিছে, এখানে আর এগুলি কোনো কর্মরত না, কিন্তু ওই যে দেখা যাচ্ছে চাকা, এটার ভিতরে আরও মেশিন টেশিন, এগুলি সব এভাবেই বন্ধ অবস্থায় রেখে দিচ্ছে। মাঝে মধ্যে এগুলো খুলে এই ট্যুরিস্টরা আসলে একটু ভিজিট করে দেখে আর কি। চলুন যাই হাঁটতে হাঁটতে সামনের দিকে। এই তো এখানে একটা বাচ্চাদের পার্ক ছিল, অবশ্যই এগুলি এখন সব কিছুই অনেক পুরনো, নষ্টর পথে, কিন্তু আজ থেকে 7-8 বছর আগেও ওই জায়গাগুলি অনেক অ্যাক্টিভ ছিল। সবাই আসতো, ফ্যামিলি নিয়ে আসতো, পিকনিক করতো, কিন্তু এখন অনেকটাই অ্যাবান্ডন্ড অবস্থায় পড়ে গেছে। ওই যে ওটা দেখা যাইতেছে, ওইটা একটা স্টেজের মতো, এখানে পারফরমেন্স যদি থাকতো, কোনো নাটক অনুষ্ঠান, এগুলো অনেক পুরনো, এগুলি আগে শত শত বছর পুরনো, যখন এন্টারটেনমেন্টের মাধ্যম হিসেবে শুধু এইসব স্টেজ, এসব নাটক মঞ্চ এগুলি ছিল, ইলেকট্রনিক মিডিয়া তাছাড়া কোনো কিছু ছিল না। এখানে আসলে কত সুন্দর পাখির আওয়াজ, আশা করি ভিডিওতে শোনা যেতেছে। এই যে গাছ, এগুলো অনেক পুরনো পুরনো সব জায়গা। আসলে সামনের থেকে মঞ্চটা দেখি, গেটটা এখান থেকে সব বন্ধ, সামনে থেকে গেলে দেখা যাবে। কোনো কোলাহল নাই, কোনো গাড়ির সাউন্ড, কোনো কিছুই নাই। এই হচ্ছে সেই স্টেজটা। এটাও এখন বন্ধ করে দিচ্ছে, এগুলি এখন সবই বন্ধ। এখানে আসলে এভাবে আর কিছুই করা হয় না। এখন তো মানুষ মডার্ন হয়ে গেছে, এখন মানুষ টিভি মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক গ্যাজেট এগুলো নিয়ে ব্যস্ত, যার কারণে এগুলি আর কোনো মূল্য নাই। তারপরও এইসব জায়গাগুলির ভিতরে একটা ইতিহাস বন্দি অবস্থায় থাকে। আগের মানুষ কিভাবে থাকতো, কিভাবে মনোরঞ্জন করত, কিভাবে জীবনযাপন করত, এই মনুমেন্টগুলি সেই স্মৃতিগুলি ধারণ করে রাখে। আর আমার কাছে এগুলি, যখন আমি ঘুরি, এগুলি অবজার্ভ করি, দেখি, আমার কাছে কেন জানি খুব ভালো লাগে যে ইতিহাসগুলো কি বলতে চায়, কি ছিল ওই সময়কার মানুষ, তাদের জীবনযাপন। খুব শান্তিময় একটা ফিল, অনুভূতি হয় আর কি। এই যে সেই ফ্যাক্টরিটা, ভিতরে যাওয়া গেলে দেখাতে পারতাম জিনিসপত্রগুলি, কিন্তু মেবি বন্ধ। আর এই তো সেই ব্যাকগ্রাউন্ডটা, আমি ভিডিওর ভিতরে ট্রাই করব মোনালিসা ছবি সেই ব্যাকগ্রাউন্ডটাও দিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনারা ভালো মতো মিলিয়ে দেখতে পারবেন যে ভিউটা আসলে কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছিল। এই সে ঐতিহাসিক জায়গা, সবই বন্ধ। এই যে দেখা যাইতেছে, এটা আমাদের সেই মিস্টার লিওনার্দো দা ভিঞ্চি। আর এই যে ওনার একটা ঐতিহাসিক একটা পেন্টিং ছিল, সেটারও একটা দেওয়া আছে, অবশ্য একটু মনে হয় ভেঙে গেছে। আর এই হইতেছে সেই লিওনার্দো দা ভিঞ্চির মূর্তি। ঠিক এই পজিশনটার ভিতর থেকে, এটা এখানে দেওয়ার উদ্দেশ্য হইতেছে যে উনি ঠিক এই পজিশন থেকেই আপনার এই মোনালিসা ব্যাকগ্রাউন্ডটাকে
পেইন্ট করছিল। এই যে সেই ব্যাকগ্রাউন্ডটা, এই যে আপনাকে যে ব্রিজটা দেখতে পারতেছেন, যে রিভারটা, ঠিক এই ভিউটাই মোনালিসার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাবেন। মোনালিসার যে ফেমাস পেইন্টিং, সেই পেইন্টিংয়ের পিছনে। তো এই কারণে তাকে এই স্থানটার ভিতরে এভাবে বসানো হয়েছে। তো যেহেতু উনি জায়গাটাকে এত পছন্দ করছে, আর মোনালিসার ছবি তো আপনারা সবাই আমরা জানি কতটা ফেমাস, কত মূল্যবান একটা জিনিস। তো এই হইতেছে সৌতের জায়গা, যেটা আমাদের সৌভাগ্যবশত আমাদের শহরেই, আমার বাসা থেকে বেশি দূর না, খুবই কাছে। এই হইতেছে, আর এই ব্রিজটা অনেক পুরনো। আপনি আইডিয়া করতে পারেন যে লিওনার্দো ভিঞ্চি যখন ইয়াং ছিলেন তখন এই ব্রিজটা যেরকম ছিল এখনও ঠিক সেই অবস্থাতেই আছে। এটাতে কোনো কাজ করা হয় না, মানে এটা যে তৈরি করা ওই তখন থেকে এরকমই। তাহলে বুঝতেই পারেন ওই সময়কার আর্কিটেকচার কতটা অ্যাডভান্স, কতটা পাকাপোক্ত ছিল, ওই সময়ের জিনিসপত্র কত পাকাপোক্ত ছিল, যে এত শত শত বছর হয়ে গেছে এখনও এই ব্রিজের 19 থেকে 20 হয়নি। যাই, এই রিভারটাকে একটু দেখি। পানি মোটামুটি কমে আসছে, কিছুদিন আগে অনেক পানি ছিল, এখন অনেকটা পানি কমে আসে। এই যে এখান থেকে ক্লিয়ার দেখা যাবে ভিউটা। এই যে হচ্ছে সেই রিভার, এই ব্রিজটা। আগে ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করতো, এখন আরেকটা নতুন ব্রিজ, ওই যে আপনারা পিছিয়ে দেখতে পাচ্ছেন, ওই যে একটা ব্রিজ পিছনে নতুন করা হয়েছে, এখন ওই ব্রিজটাই ইউজ হয় গাড়ি যাওয়া আসার জন্য। আর এইটাকে জাস্ট একটা মনুমেন্ট হিসেবে, একটা হিস্টোরিক্যাল প্লেস হিসেবে, ট্যুরিস্ট প্লেস হিসেবে রেখে দিয়েছে, যাতে করে মানুষ, ট্যুরিস্ট আসবে এখানে আপনার এগুলা অবজার্ভ করে এনজয় করতে পারবে আর কি। আর এগুলো পুরোটাই একটু বন জঙ্গলের মতোই, এখানে জনবসতি খুবই কম, মানুষজনের আনাগোনা খুব কম। আর আমি যতটুকু জানতে পারছি যে লিওনার্দো ভিঞ্চি এইরকম নিরিবিলি জায়গাতেই থাকতে পছন্দ করতেন একটা সময় পর্যন্ত। উনি কোলাহল, এই শহরের এত হই হুল্লোড় পছন্দ করতেন না, যার কারণে উনি এইসব জায়গাতেই আনাগোনা ছিল। তো আসলে আমরা হেঁটে হেঁটে যাই, এটাকে এখন টোটালি গাড়ি চলাচলের জন্য নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন জাস্ট মানুষ একটু হাঁটা চলার জন্য ইউজ করতে পারে। এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজে সচরাচর হাঁটাহাঁটি করা যেত না, যেহেতু গাড়ি সবসময় চলাচল করতো, কিন্তু এখন শুধু হাঁটার জন্যই উন্মুক্ত। আপনারা দেখতেই পারতেছেন ব্রিজের দেয়ালগুলি কত পুরনো হয়ে গেছে, এগুলি কত শত বছর পুরনো। আমি গুগলে সার্চ দিয়ে তারপর এখানে লাগিয়ে দিব এটা কত সনে অ্যাকচুয়ালি, যদি আমি ইনফরমেশন পাই অবশ্যই এখানে দিব যে এটা কত সনে তৈরি করা, কিন্তু এখনও ভালোই পাকাপোক্ত। দেখতেই পারতেছেন এগুলি কতটা হেভি, আরও মনে আগামী কয়েকশো বছর মনে এইভাবেই থাকবে। আসলে ওই সময়কার ইঞ্জিনিয়ারিং অন্য লেভেলের ছিল, যেটা এখনকার থেকে আরও অনেক উন্নত। এই যে পরিষ্কার, কত সুন্দর পানির লেভেল অনেক কমে গেছে, ওই যে দেখা যেতেছে যে জায়গায় আসলে অতটা পানি নেই, যতটা মনে হয় এখানে আসলে ততটা এখন পানি নাই, হয়তো হাঁটু পর্যন্ত পানি হবে আর কি। কত সুন্দর ভিউ, মনোমুগ্ধকর, দেখলে খালি দেখতে ইচ্ছে করে জায়গাগুলি। ওই যে সে নতুন ব্রিজটা, এখন ওইটাই ইউজ হয় গাড়ি চলাচলের জন্য। দেখুন কি পরিষ্কার পানির তলা দেখা যেতেছে। এখানে প্রচুর মাছ আছে, অনেকটা কার্প মাছের মতোই বড় বড়। আসে অনেকেই মাছ ধরার সিজন আছে এখানে চাইলেই সচরাচর মাছ ধরা যায় না, একটা সিজন থাকে, সেই সিজনে সরকারিভাবে অনুমতি দেওয়া হয়, তখন লাইসেন্স করতে হয় মাছ ধরার জন্য। তারপর আপনারা 3 থেকে 4টা বড়শি আপনারা
পানিতে দিতে পারবেন মাছ ধরার জন্য আর কি। দেখুন কত সুন্দর, প্রত্যেকটা জায়গায় মনে হয় যেন প্রকৃতির পেইন্টিং করার মতো একটা জায়গা। প্রকৃতি নিজেকে সুন্দর করে পেইন্ট করে রেখেছে। একটু মেঘলা না হলে, রৌদ্র উজ্জ্বল হলে আরও সুন্দর লাগে জায়গাগুলি দেখতে। এতটাই ভালো লাগে যে মনে হয় যেন আমি এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো আর জায়গাগুলো শুধু দেখেই যাব। হাঁটতে হাঁটতে আজকে এটা ছোটো একটা ব্যাপার নিয়ে আলোচনা করি। আশা করি বোর হবেন না। এই সুন্দর জায়গার ভিতরেও একটু মাঝে মধ্যে ছোটোখাটো ব্যাপার নিয়ে একটু আলোচনা করাই যায়। এই কয়দিন ধরে আসলে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখতে পাওয়া যেতেছে যে এই যে আপনার শপিং কালচার, সাংবাদিকরা শপিং নিয়ে বিভিন্ন মানুষদের সামনে গিয়ে গিয়ে তাদের ইন্টারভিউ নিতেছে আর তাদেরকে জিজ্ঞেস করতেছে তাদের বাজেট কত। এক একজন যা মন চাইতেছে তাই বলে বেড়াইতেছে। কেউ বলতেছে 1 লাখ, কেউ 2 লাখ, কেউ বলে 4 লাখ। বড় বড় ভালো ভালো নিউজ মিডিয়াগুলি, নাম বলবো না, আপনারা জানেন, খুব নামি দামি, তারাও পর্যন্ত এইসব রিভিউজগুলো তাদের নিউজ পোর্টালগুলিতে দিতেছে। তো আমার মাথায় ঢোকে না যে এইটা কোন ধরনের নিউজ। আপনি এইভাবে মানুষদেরকে এইভাবে কত টাকা বাজেট কী করে, এগুলো কি নিউজ? মানে আমাদের জেনারেশনের নেক্সট যে এরা, তারা কি এতটাই ডাম্প হয়ে গেছে যে তারা এইসব নিয়ে নিউজ করে আর এগুলো ইন্টারভিউ দিতেছে আর এগুলাকে সোশ্যাল মিডিয়াতে দিয়ে মানুষের কাছে হাস্যকর পার্থ হইতেছে। আপনার বাজেট নিয়ে এগুলো তো বলার কিছুই নেই। এর মধ্যে একটা ভিডিও দেখলাম, একটা মহিলাকে জিজ্ঞেস করা হইতেছে তার ঈদের বাজেট কত। তো মহিলাটা বলছে সুন্দর করে যে তার বাজেট 5,000 টাকা। তো সাংবাদিক মহোদয় মনে হয় তাকে ইনস্টল করার জন্য খুব বেশি এক্সাইটেড, আর না হলে সে খুব ভালো করেই জানে যে কীভাবে ভিউজ আর কিভাবে সমালোচনার মাধ্যমে ফেমাস হতে হয়। তো সে হঠাৎ করে মহিলাটাকে জিজ্ঞেস করলো যে আপনি 5,000 টাকা বাজেট করবেন, তো অনেকে তো শুনতেই পান বা শুনতেছেন যে 1 লাখ টাকা বাজেট, লাখ টাকা, তা এই ব্যাপারে আপনার অনুভূতি কী? তো এই কথাটা শোনার পরে একটা মানুষের কি খারাপ লাগতে পারে না? সে মানুষটা, সে মহিলাটা যখন বলতে বলতে যখন কান্না করে দিল, তো ব্যাপারটা খুবই কষ্টদায়ক হয়েছে। কারণ হয়তো মহিলাটা এটা এক্সপেক্ট করে নাই যে তাকে এইভাবে জিজ্ঞেস করা হবে যে অন্য মানুষ 1 লাখ টাকা বাজেট করতেছে, সেই ক্ষেত্রে আপনার অনুভূতি কী? তো এইটা তো কোনো কথা হলো না। হ্যাঁ, এতটা যদি গবেট হয়ে যায় সাংবাদিকরা, তাহলে কি চলবে? সাংবাদিক থাকবে সাংবাদিকের মতো, পার্সোনালিটি মেনটেন করবে, ওরকমভাবেই প্রশ্ন করবে। যখন জিজ্ঞেস করা হয়েছিল 5,000 টাকা, সেখানে থেমে যাওয়া দরকার ছিল। তাকে শুভকামনা দেওয়া উচিত ছিল, তাকে একটা ভালো কথা বলে বিদায় দিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু না, তাকে কি করা হলো? তাকে ইমোশনালি ব্রেকডাউন করা হলো। সেই মহিলাটা যে কান্না করলো, সেই মহিলাটা, তার আশেপাশে পরিবার, তার এলাকার ভিতরে সবাই তো তাকে কম বেশি চিনে। তাদের কাছে কি হলো? সে একটা ছোট হয়ে গেল, তার বাজেটের ভিতরে তাকে কষ্ট করতে হইতেছে। তো এগুলো তো এক ধরনের এক্সপোজ হয়ে গেল। তো কেন জানি মনে হইতেছে যে ডে বাই ডে আমরা মানুষরা মানে এতটা লজ্জাহীন আর এতটাই নিষ্ঠুর হয়ে যেতেছি যে মানুষের ইমোশন, মানুষের খারাপ লাগা ব্যাপারগুলিকে যেন আমরা মানে গুরুত্ব দেওয়াই ছেড়ে দিছি। তো সাংবাদিক, সবাই বলবো না খারাপ, কিন্তু কিছু কিছু সাংবাদিক যারা এগুলো করেন তাদেরকে অনুরোধ করবো, প্লিজ ভিউজের জন্য আর পপুলারিটি বা নিউজ করতে গেলে যে এতটা নিচে নামতে হয়, প্লিজ এটা করবেন না।
আর এই যে একটা কালচার শুরু হইতেছে, দেখতেছি সবাইকে শপিংয়ের বাজেট জিজ্ঞেস করা হইতেছে, শপিংয়ের নিয়ে মিথ্যে এগুলো বন্ধ করে দেন। এগুলি আসলে আমাদের আনন্দের ভিতরে যায় না। এগুলো আমাদের আনন্দের, আমাদের উৎসবের অংশ না। একটা মানুষ তার যতটুকু সামর্থ্য সে ততটুকু টাকারই শপিং করবে, ততটুকু টাকার ভিতরেই তার পরিবারকে নিয়ে আনন্দ করবে। আপনি তাকে এইভাবে প্রশ্নবিদ্ধ করে, আরেকজনের সাথে তুলনা করে, সমালোচনা করে আপনি তাকে এইভাবে ছোট করতে পারেন না। আপনার এই অধিকার নাই। তো প্লিজ এগুলো বন্ধ করেন। আনন্দকে আনন্দের মতো করে দেখেন। আনন্দের জন্য টাকা দিয়ে সমতুল্য, টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না। আর টাকা দিয়ে প্লিজ তাদেরকে মূল্যায়ন করবেন না। আমরা সবাই মানুষ। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ঈদ উৎসব পালন করি। সেটা শুধু ঈদ বলতে না, যে কোনো উৎসবই। আপনারা এইভাবে জনে জনে গিয়ে প্লিজ, আপনারা শপিংয়ের কথা যদি ইন্টারভিউ করতে চান, আপনি দেখাতে পারেন, শপিং দেখাতে পারেন। আপনি দেখাতে পারেন ঈদে কত ভিড় হচ্ছে, মানুষজন কীভাবে আনন্দ করে কেনাকাটা করছে, অবশ্যই দেখাতে পারেন। এতে করে মানুষ, যারা আমরা প্রবাসে থাকি, আমরা এই ভিডিওগুলি দেখলে আমরা আনন্দ পাই যে মানুষ কত আনন্দ নিয়ে কেনাকাটা করতেছে, হোক সেটা রাস্তার ধার থেকে, হোক সেটা মার্কেট থেকে, হোক সেটা বড় বড় শপিং মল থেকে। কিন্তু এইভাবে বাজেট জিজ্ঞেস করবেন, বাজেট জিজ্ঞেস করে আর কিছু কিছু মানুষ তো মাশাল্লাহ দিলে যেভাবে বাজেটের কথা গর্ব করে বলে বেড়াচ্ছে, তো তারা হয়তো বুঝতে পারতেছেন না যে তারা মূর্খতার পরিচয় দিতেছেন। একটা বুদ্ধিমান, একটা ভালো পরিবারের মানুষ এইভাবে কখনো বাজেট নিয়ে আর এভাবে কখনো অন্যকে হেয় করে ওভার কনফিডেন্টলি এইভাবে বাজেট প্রকাশ করে নিজেকে এত বড় প্রমাণ করে না। সো প্লিজ ম্যাচিউরড হয়ে যান, আর ম্যাচুরিটির সাথে এইসব ব্যাপারগুলি হ্যান্ডেল করেন। আর চেষ্টা করেন যে কিছু জিনিস প্রাইভেটই রাখার। সব কিছু বলে বেড়ানো ঠিক না। তো এই ব্যাপারটা একটু বলার ছিল। আমার মহিলাটা কান্নার দেখে খুব খারাপ লাগছে যে একটা মানুষ হয়তো আনন্দ নিয়ে আসছিল, কিন্তু আপনার এই রিপোর্টিংয়ের কারণে সে কান্না করতে করতে হয়তো বাসা যাবে, সে হয়তো বাসায় গিয়ে তার ঈদের আনন্দটাই নষ্ট হয়ে গেল। সে এখন সারাক্ষণ ভাববে যে কেন আমি 1 লাখ টাকার শপিং করতে পারলাম না, কেন আমার টাকা কম। কিন্তু হ্যাঁ, মহিলাটাকে আমি সেলুট জানাবো যে উনি যে সততার সাথে তার অরিজিনাল যে উনি যে বলছে, উনি হয়তো পরিষ্কার মনেই বলছে, কিন্তু উনি হয়তো ভাবে নাই যে সাংবাদিক তাকে এইভাবে ইনডাইরেক্টলি একটু হিউমিলেট করে দিবে। তো সাংবাদিক প্লিজ, যারা যারা এইসব কাজ করেন বিরত থাকেন, আর বুদ্ধিমত্তার সাথে প্রশ্ন করবেন, আর নিউজ প্রেজেন্ট করার চেষ্টা করবেন। ওকে, প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 50 পয়সার কয়েন লাগে। এই 5টা ধাপ আছে, চাইলে 4টাও করা যায়, 3টাও করা যায়। প্রত্যেকটা ধাপের ইউজের জন্য পানি, সাবান, ব্রাশ, এগুলোর জন্য প্রত্যেকটার জন্য 50 পয়সা করে লাগে। তো দেখি আমার কাছে কয়েন আমি করে রাখছিলাম 1টা 2টা, হ্যাঁ আমার কাছে আছে। তো আগে গিয়ে কয়েন নিতে হবে। আসুন আমরা কয়েনগুলি নেই, তারপর দেখবো কিভাবে গাড়িকে গোসল করানো হয়। গাড়ি ময়লা হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে ময়লা। সামান্য একটি পরিষ্কার করবো। কয়েনগুলো দিয়ে আগে আমাকে 4 মাসের কয়েন নিতে হবে। কয়েন, প্রত্যেকটা কয়েনের জন্য একটা করেই। আমার কাছে আরও 2টা আছে, আমি আর একটা নিলেই হবে। দিয়ে তারপর কারবারটা শুরু করে দিই। প্রথমে একটু পানি দিয়ে নিই।
এখন দেবো আমার বানানো শ্যাম্পু। তো অলমোস্ট হয়ে গেছে, এখন জাস্ট খালি ওয়াশ করে শেষ। এখন জাস্ট কাপড় দিয়ে একটু মুছে ফেললেই আমার কারবার শেষ। গাড়ির গোসল শেষ, এখন গাড়িকে মোছাবো। পানিগুলি একটু ঝরে যাক। এখন হচ্ছে গাড়িকে মোছানোর পালা। এই হচ্ছে গাড়ি মোছানোর সব আমার সরঞ্জাম। গাড়িটাকে এখন আস্তে আস্তে করে মোছা শুরু করি। এই কাপড়টা হচ্ছে গ্লাসগুলি মোছার জন্য। এটাতে খুব সুন্দর করে তাড়াতাড়ি গ্লাস মোছা হয়ে যায়। আসলে যত না গোসল করাইতে কষ্ট, তার থেকে একটু বেশি কষ্ট এই গাড়িকে মোছা। তারপর একবার মোছা হয়ে যাওয়ার পরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে, কারণ এইখানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুব জরুরি। যার কারণে যতটুকু পারা যায় গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই সবাই সাজেস্ট করে। অন্তত সপ্তাহ 10 দিন পরে একবার করে একটা ওয়াশ করায় দিলে আপনার গাড়িটাও দেখতে সুন্দর লাগে। শহরে যখন চলে, রাস্তায় চলে, তখন মানুষও বলে যে না, তারা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে। এতে ক্ষতির কিছু না, বরঞ্চ ভালোই। এই তো অলমোস্ট শেষ। এখন এই কাজটা যদি এখন আমি বাইরে করাতাম, আমার মিনিমাম 30 থেকে 40 ইউরো খরচ যাইতো, চার্জ নিত আর কি। কিন্তু সে জায়গায় আমি নিজে করে নিলাম। আধা ঘন্টা সময় লাগছে, কিন্তু আমার মন মতো কাজটা হয়ে গেছে।
আর এমনিতেও আমি গাড়ি সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি। আমার কাছে নোংরা গাড়ি একদমই পছন্দ না, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আপনার পার্সোনালিটির একটা বহিঃপ্রকাশ। যতটুকু পারা যায় নিজেকে রিপ্রেজেন্ট করাই দরকার ভালো মতো। এই তো অলমোস্ট কমপ্লিট। আমার গাড়ি ওয়াশ শেষ। চলুন দেখি কিরকম পরিষ্কার হয়েছে। নট ব্যাড। অনেক ময়লা হয়ে গেছিলো, এগুলি সব কাদা কাদা হয়ে গেছিলো। এখন কিছুটা মানুষ মনে হইতেছে। চলুন এবার বাসার দিকে যাওয়া যাক। এই হচ্ছে লাইট, এগুলো কিনে নিয়ে আসছিলাম। এখন এগুলি বারান্দায় লাগাবো আর সন্ধ্যার পরে এগুলোকে জ্বালাবো। আসলে আমরা যারা এখানে থাকি, আমাদের তো এখানে কমিউনিটি ছোট আমাদের মুসলিমদের। সো ঈদের আমেজটা আসলে সেভাবে আমরা অনেক মিস করি, সেভাবে বোঝা যায় না। আর এমনি তো নর্মালি আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে ছোট, তো অনেকটাই আনন্দ লাগে। তো এইবার আমি একা করতে হইতেছে, কারণ ওরা এবার সবাই ভ্যাকেশনে ওরা দেশে ঈদ করবে, আমাদের ফ্যামিলির সাথে সবাই একসাথে ঈদ করবে। সো একা ঈদ করাটা এবার একটু ডিফিকাল্ট হবে, তারপরও ট্রাই করব ঈদের আমেজটাকে উপভোগ করার। ফ্রেন্ড আছে, যদি আমরা বের হই সবাই, তাহলে সেটাও এনজয় করার চেষ্টা করব। তো আসলে বলতে চাইতেছিলাম যে এই যে আমরা যারা বিদেশ থাকি, আমাদের আসলে এই যে ঈদের উৎসব, রমজান, শবে বরাত, তারপর এই আপনার কুরবানির ঈদ, আসলে আমরা মানে এনজয় করতে পারি না। মানে কিভাবে এনজয় করব? আসলে এখানে একটা ভিন্ন দেশে আমাদের থাকতে হয়, ওদের কালচার, ওদের ধর্ম। সো আমরা আসলে এখানে খুব একাকিত্বের ভিতরেই এই উৎসবগুলি পালন করি। কারণ কোরবানি ঈদের যে আমেজ, গরু কেনা, হাটে যাওয়া, হাট থেকে আসা গরু নিয়ে মানুষজন দেখতেছে, আরও 10টা গরু দেখতেছি, তারপর সবার বাসায় বাসায় গরুর আর কি বলবো, আর গরু দিয়ে ভরা, তার মধ্যে আবার কুরবানির দিনের যে আমেজ, গরু কাটাকাটি, তারপর সবাইকে বিতরণ করা। আসলে এখানে এগুলো এভাবে করা যায় না, এইসব দেশে এগুলো এভাবে করা হয় না। তারপরও চেষ্টা করা হয় ঈদের নামাজ পড়ার পরে যতটুকু পরিচিত মানুষদের সাথে একটু বের হওয়া যায়। আর রোজার ঈদেরও তো একই অবস্থা, যদি কাজের দিন পড়ে তাহলে তো শুধু কাজের জন্য যতটুকু, নামাজের জন্য যতটুকু ছুটি নেওয়া যায় ততটুকু ছুটি নেওয়া হয়। এরপরে তারপর ম্যাক্সিমাম সময় দেখা গেছে যে কাজে চলে যেতে হয়, কারণ এখানে তো আর ওদের ফেস্টিভ্যাল না, ওদের ধর্মীয় ফেস্টিভ্যাল না, যার কারণে এখানে এরকম কোনো পাবলিক হলিডে থাকে না, গভর্নমেন্ট হলিডে থাকে না। তারপর আমরা চেষ্টা করি অনেক সময় হাফবেলা, অনেক সময় 1 ঘন্টা 2 ঘন্টা শুধু নামাজের জন্য। এটা আসলে ডিপেন্ড করে বস কীরকম থাকে কার। তারপর আপনার যদি অনেক বেশি আর্জেন্সি থাকে কাজের,
সেই ক্ষেত্রেও ডিপেন্ড করে। তো এইরকমের ভিতর দিয়েই আমাদের ঈদ পালন করতে হয়। আমি লাস্ট 14 বছর ধরে এইভাবেই ঈদ পালন করে আসতেছি। আমি লাস্ট মনে হয় আমার ফ্যামিলির সাথে ঈদ করছিলাম 2010-এ। 2010-এর পরে আর ঈদ করা হয়ে ওঠে নাই, কারণ আমাদের আসলে এখানে জব যে টাইমিংটা থাকে আর ঈদ যে টাইমিংয়ে হয় সেভাবে ওই টাইমিংয়ে আমাদের যাওয়া হয় না দেশে, আসলে ওইভাবে যাওয়া পারা যায় না। তারপরও ইনশাল্লাহ একদিন অবশ্যই করব পরিবারের সাথে, আর রোজার ঈদের আমেজটাকে আবার সেভাবে দেশে উদযাপন করার চেষ্টা করব। খুলে কি অবস্থা লাইটগুলির। 3.4 মিটার লাইট। গাড়ি ড্যাশ ক্যামটা আসলে অনেকক্ষণ ট্রাই করলাম, কিন্তু এটা একটু কঠিন, সো একটু সময় নিয়ে লাগাতে হবে। সো আজকে মেবি পসিবল না, কারণ অলরেডি ইফতারের টাইম হয়ে আসছে। সো দেখি আগামীকাল বা আরেকদিন, 2-1 দিন পরে হয়তো এটা লাগিয়ে ফেলবো, কারণ যখন ভিডিওটা করবো তখন দেখতে পাবেন যে আসলে একটু মেকানিজমটা একটু কঠিনই। এটা ওয়্যার আছে, ওয়্যারটাকে গাড়ির ভিতর থেকে নিয়ে একটু খাটাখাটনি করতে হবে আর কি। তো যাই হোক, এই তো আজকের জন্য এই পর্যন্তই। সামান্য অল্প একটু লাইট, তাও একটু আলোকিত চান রাত আর কি।